You are watching A2E Learners. Learn English, be smart. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেকদিন ধরেই ভাবছিলাম যে নতুন একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সে সময়টা আমার হয়ে ওঠেনি। I'm extremely sorry for that. So, this is not basically an English lesson. এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অলরেডি যে পার্টটা নিয়ে আমি প্রিভিয়াসলি আলোচনা করেছি সেটার একটা সেকেন্ড পার্ট হচ্ছে এটা, যেখানে আমি আরও কিছু টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো অ্যাপ্লাই করে আমরা ইংরেজি শিখতে পারি। ইংরেজি শেখার অনেক অনেক টিপস আছে, অনেক পদ্ধতি আছে, অনেক সিস্টেম আছে, তো যেগুলো আমাদের জানা থাকা উচিত, যেগুলো থেকে সবচেয়ে বেস্ট সিস্টেমটা আমাদের জন্য সিলেক্ট করা উচিত অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস, according to the things we have around ourselves, and to get the best with what we already have. এই ভিডিওটিতে টিপ নাম্বার 16 থেকে 30 পর্যন্ত কভার করব। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কোন কোন পদ্ধতি ইংরেজি শেখার জন্য বেস্ট এবং কিভাবে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটার একটা ছোটোখাটো ডেসক্রিপশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে টিপ নাম্বার 16 দিয়ে। এখানে আমি যেটা শো করেছি সেটা হচ্ছে নো হোয়াট ওয়ার্কস বেস্ট ফর ইউ। প্রথমে হচ্ছে জানেন যে কোন জিনিসটা সবচেয়ে ভালোভাবে আপনার জন্য কাজ করে। থিঙ্ক অ্যাবাউট হোয়াট মেথডস হ্যাভ বিন সাকসেসফুল ফর ইউ ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিক উইথ দ্যাম। একটু চিন্তা করে দেখেন কোন পদ্ধতিগুলো আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে আপনাকে কাজগুলো করতে সাকসেস করেছিল। একটু চিন্তা করেন যে কোন পদ্ধতিগুলো অলরেডি আপনাকে সাকসেসফুল করেছিল, আপনাকে সফল করেছিল প্রিভিয়াসলি, এবং সেই মেথডগুলোর সাথে হচ্ছে আপনি লেগে থাকেন। দ্যাট মিনস ওই মেথডগুলোকেই হচ্ছে আপনি প্রেফার করেন, সিলেক্ট করেন, ওই মেথডগুলোকে আপনি বারংবার অ্যাপ্লাই করেন, বিকজ দেয়ার আর হোল বাঞ্চ অফ মেথডস আউট দেয়ার টু অ্যাপ্লাই। সো ইউ ক্যান অ্যাবসোলুটলি চুজ ইউর ওন মেথড, ইউ ক্যান অ্যাবসোলুটলি চুজ দ্যাট টাইপ অফ মেথড হুইচ ওয়ার্কস বেস্ট ফর ইউ। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আমি বলতে পারি যে সবচেয়ে বেস্ট ওয়েতে স্পোকেন ইংলিশ শেখার সিস্টেমটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা সহজেই অন্যান্য সবার সাথে আমাদের মনের কথাগুলোকে এক্সপ্রেস করতে পারি। সাথে সাথে হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারি উইথ আওয়ার ফ্রেন্ডস। পার্সোনালি আই হ্যাভ মেড এ হোল বাঞ্চ অফ ফ্রেন্ডস অনলাইন, and they are from different countries, and they all are very helpful, they are very friendly. They helped me a lot in learning English. So online is the best platform me. সেখান থেকে আমি যেটা চাচ্ছি, যেভাবে চাচ্ছি, যে লেকচারটা চাচ্ছি, যে টপিকের উপর চাচ্ছি, যে লেসন চাচ্ছি, সেটা সার্চ করে আমি সেখান থেকে শিখতে পারছি। এটার স্ক্রিপ্ট পাচ্ছি, টেক্সট পাচ্ছি, ওই বিষয়টার উপর একটা ডেসক্রিপশন পাচ্ছি, অ্যালং উইথ ওরাল এক্সপ্লেনেশন। সো আপনাকে যেটা করতে হবে বা আপনি যেটা করতে পারেন যে চিন্তা করেন সবচেয়ে ভালো মেথড কোনটা, যেটা আপনাকে অলরেডি সাকসেসফুল করেছে ইন ইয়োর লার্নিং ইংলিশ। এটা হতে পারে অনলাইন, হতে পারে হচ্ছে আপনার কোনো ফেভারিট টিচার, হতে পারে কোনো বুক, যে বইটা থেকে আপনি অনেক হেল্প নিতে পারছেন। নট অনলি ওয়ান বুক, ইট ক্যান বি সেভারাল বুকস। ইউ ক্যান লিসেন টু হোল বাঞ্চ অফ থিংস, ইউ ক্যান টেক দ্য হেল্প অফ এনি টেকনোলজিক্যাল ডিভাইসেস ইউ ওয়ান্ট। সো জাস্ট ডিসাইড হোয়াট ওয়ার্কস বেস্ট ফর ইউ। যদি আপনি এটা ভাবেন যে আপনি যখন কমিউনিকেট করেন কারোর সাথে তখন হচ্ছে আপনার ইংলিশ ইমপ্রুভ করে, ডেভেলপ করে, তখন আপনি সেই কমিউনিকেটিভ একটা অ্যাপ্রোচে যাবেন, ফ্রেন্ডস তৈরি করবেন বিভিন্ন ওয়েতে, বিভিন্নভাবে। সো দ্যাট ইজ রিয়েলি গোয়িং টু হেল্প ইউ টু বি ইন এ কমিউনিটি অ্যান্ড টু এক্সপ্রেস ইউর ফিলিংস, অ্যান্ড থ্রু এক্সচেঞ্জিং ইউর ফিলিংস ইউ ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক, নট অনলি ইন ইউর ওন ওয়ে বাট অলসো ইন অল দ্য পার্সপেক্টিভস। অলরাইট, সো নেক্সট মুভ অন টু নাম্বার 17। টিপ নাম্বার 17-এ আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ফিগার আউট হাউ ইউ লার্ন। আপনি এটা খুঁজে বের করেন যে কিভাবে আপনি শিখেন, আপনার শেখার সিস্টেমটাকে আপনি ফাইন্ড আউট করে বের করেন। ইট ক্যান বি বাই মেমোরাইজিং, রিডিং, স্পিকিং, সামারাইজিং অর আদার মেথডস। তো আপনার শেখার পদ্ধতি হতে পারে মুখস্থ করা একটা সিস্টেম, যে ওয়েতে আপনি শিখতে পছন্দ করেন। রিডিং, দ্যাট মিনস আপনি পড়ে পড়ে শিখতে পছন্দ করেন, আপনি নিউজ পেপার পড়েন, মানে যেখানে পড়ার সুযোগ আছে ওইখান থেকে হচ্ছে আপনি পড়ার চেষ্টা করেন। স্পিকিং, আপনি বলেন, যখনই হচ্ছে আপনার ইংলিশ বলার অপরচুনিটি চলে আসে, যখনই আপনি শেখার চেষ্টা করেন তখন হচ্ছে আপনি বলে বলে এক্সপ্রেস করতে পছন্দ করেন, সব কিছুকে সামারাইজ করতে পছন্দ করেন,
এলাবোরেটেড কোনো একটা বিষয়কে আপনি এটাকে সামারাইজ করে ইনফরমেশনগুলোকে প্রসেস করে একেবারে হচ্ছে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসেন, আপনার চিন্তায় নিয়ে আসেন। সো এই সিস্টেমগুলো আপনারা ফলো করতে পারেন। এই সবগুলো সিস্টেমই হচ্ছে ইংরেজি শেখার সিস্টেম। অ্যান্ড অন্যান্য অনেক মেথড আছে যেগুলো আপনার জন্য সবচেয়ে বেশি কাজ করে। সেটা হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন ফার্স্ট যে কোনটা আপনার জন্য বেশি সুইটেবল হয়। ফাইন্ড আউট হাউ ইউ স্টাডি বেস্ট। আপনি এটা খুঁজে বের করেন যে কিভাবে আপনি সবচেয়ে ভালো স্টাডি করতে পারেন। ইট ক্যান বি ইন এ কোয়াইট প্লেস বাই ইয়োর সেলফ অর উইথ এ গ্রুপ। এটা হতে পারে যে আপনি একটা কোয়াইট প্লেসে বসে পড়াশোনা করছেন, একাকী পড়াশোনা করছেন, কনসেন্ট্রেট করে পড়াশোনা করছেন। অথবা এটা হতে পারে যে আপনি যখন একটা গ্রুপে আছেন উইথ এ হোল বাঞ্চ অফ ফ্রেন্ডস আউট দেয়ার, ইউ আর এক্সচেঞ্জিং ইউর আইডিয়াস, ইউ আর টেকিং হেল্প অফ ইচ আদার্স অ্যান্ড ইউ আর লার্নিং। সো আপনি সেটা করতে পারেন। আপনি গ্রুপে থেকে বেস্ট ওয়েতে আপনার শেখার কাজটা চালিয়ে যেতে পারেন। বাট মোট কথা হচ্ছে আপনাকে শিখতে হবে। অথবা যেটা আপনি করতে পছন্দ করেন, আপনি কোনো একটা ট্রান্সপোর্টে বসে বসে কোনো কিছু পড়তে পছন্দ করেন, সেখানে পড়েন, সেখানে স্টাডি করেন। অথবা লাইক আপনি যেটা সবচেয়ে বেশি আপনার জন্য সুইটেবল মনে করেন, যে প্লেসে বসে যেভাবে পড়াশোনা করলে আপনার জন্য ইফেক্টিভ হবে, ঠিক সেই কাজটাই আপনি করবেন। সো সেটাকে আপনাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে আগে। অলরাইট, দেন দ্য নেক্সট টিপ, অ্যান্ড দিস ইজ টিপ নাম্বার 18, গেট হেল্প। সাহায্য নেন, হেল্প নেন অন্যদের কাছ থেকে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, ইউ হ্যাভ গট টু আস্ক সামওয়ান। যদি আপনি কোনো কিছু না বুঝেন তাহলে আপনাকে অন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবে। যে অলরেডি এই বিষয়টা সম্পর্কে এক্সপার্ট, তার কাছে আপনি জিজ্ঞেস করেন, আপনি হেল্প চান, আপনি হেল্প নেওয়ার চেষ্টা করেন। আস্ক ইউর টিচার, ক্লাসমেটস অর ফ্রেন্ডস ফর হেল্প। সাহায্যের জন্য আপনি আপনার শিক্ষকের কাছে জিজ্ঞেস করতে পারেন, আপনি আপনার ক্লাসমেটের হেল্প নিতে পারেন, আপনার বন্ধুদের হেল্প নিতে পারেন আপনার কাজটাকে ফুলফিল করার জন্য। সো দিস ইজ রিয়েলি গোয়িং টু বি অ্যান ইফেক্টিভ টিপ। লেটস গো টু টিপ নাম্বার 19, রিভিউ, রিভিউ, রিভিউ। Make sure that you take the time to review things you have studied in the past. So এখানে বলা হচ্ছে রিভিউ, দ্যাট মিন্স পর্যালোচনা করা। আপনি পর্যালোচনা করেন, আপনি পুনর্মূল্যায়ন করেন, আপনি পুনর্বিবেচনা করেন। মানে আপনি এটা নিশ্চিত করেন যে আপনি অলরেডি পাস্টে যেগুলো পড়েছেন সেগুলো হচ্ছে পুনর্বিচার করছেন। মানে যেটা অলরেডি পাস্টে পড়ে ফেলেছেন সেটা মনে আছে কিনা, সেটা আপনার জানা আছে কিনা, সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে কিনা, সেটা এনশিওর করার জন্য আপনি রিভিউ করবেন এবং প্রয়োজন অনুযায়ী রিভাইজ করবেন। ওকে, তো চলেন আমরা টিপ নাম্বার 20-তে চলে যাই। টিপ নাম্বার 20-তে বলা হচ্ছে, ইটস নট এ গুড আইডিয়া টু স্টাডি অন ইয়োর ওন ফর মোর দেন 30 minutes at a time. টেক রেগুলার ব্রেকস, গেট সাম ফ্রেশ এয়ার অ্যান্ড স্ট্রেচ ইয়োর লেগস। খুবই গুরুত্বপূর্ণ একটা টিপ এখানে বলা হয়েছে, শেয়ার করা হয়েছে যে যদি 30 মিনিটের বেশি সময় পড়তে থাকেন সেটা কখনোই ভালো আইডিয়া হবে না। এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি রেগুলার ব্রেক নেবেন, একটু মুক্ত বাতাসের কাছে যাবেন, হচ্ছে আপনার পা হয়তো অবশ হয়ে যাবে, সক্রিয় থাকবে না। সো পাগুলো ঝেড়ে আবার আপনি একটু হালকা এক্সারসাইজ করে আবার বসেন পড়তে। এটা আপনি করতে পারেন। টিপ নাম্বার 21, ডোন্ট বি ইন সাচ এ হারি টু মুভ আপ আ লেভেল, কনসেন্ট্রেট অন দ্য লেভেল ইউ আর অ্যাট নাও। কখনোই তাড়াহুড়ো করবেন না। কোনো একটা লেভেলে মুভ আপ করার জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। আপনি এই মুহূর্তে আছেন যে লেভেলে, ঠিক ওই লেভেলেই আপনি মনোযোগ দিবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। লাইক আপনি অনেক সময় হয়তো অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন যখন আপনি দেখবেন যে আপনার লং টার্ম গোলটা, অর্থাৎ আপনার ইংলিশের জগৎটা যখন দেখবেন না আপনি অনেক বড়, তখন হয়তো এটা ভেবে, এটা দেখে এবং এই জ্ঞানের জগতের পরিধির ব্যাপারটা আপনার মাথায় থাকার কারণে বা আপনার একটু রিয়েলাইজেশনে আসার কারণে আপনার কাছে এটা ফিল হতে পারে যে আপনি এখন যে লেভেলে আছেন সেখান থেকে ইমপ্রুভ করাটা হচ্ছে অলমোস্ট ইম্পসিবল। লাইক এই লেভেলটা হচ্ছে, আপনি বর্তমান যে লেভেলে আছেন সেটা হচ্ছে খুবই লো গ্রেডেড একটা লেভেলে আছেন, এখান থেকে ইমপ্রুভ করাটা হচ্ছে অলমোস্ট ইম্পসিবল, এরকম কোনো একটা ধারণা আপনার তৈরি হতে পারে। সো যেহেতু ইংলিশে অনেক অনেক লেভেল আছে, অনেক অনেক লেভেল দেখতে পাবেন, তো দ্রুত মুভ আপ করার জন্য আপনি কখনোই তাড়াহুড়ো করবেন না। আপনি অলরেডি যে লেভেলে আছেন সেই লেভেল থেকে আপনার এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার জন্য ডিসাইড করতে হবে। এমনটা ভাবা কখনোই ঠিক হবে না যে আপনি খুব দ্রুত সবগুলো লেভেল অ্যাক্সেস করতে পারবেন, সবগুলো লেভেলে খুব দ্রুত আপনি মুভ অন করতে পারবেন। It might not be like that, but in some cases it might be like that. But what you gotta do is concentrate on the level you are at now. বর্তমানে আপনি যে লেভেলে আছেন সেখানে আপনি কনসেন্ট্রেট করেন, সেখান থেকে হচ্ছে আপনি সামনের স্টেপে এগিয়ে যাওয়ার জন্য ইনিশিয়েটিভ নেন, চেষ্টা করে যান। টিপ নাম্বার 22, এখানে বলা হচ্ছে ওয়াচ ডিভিডিস রাদার দ্যান টিভি।
It's better to use something that you can watch over again to catch information you might have missed the first time. এর মানে হচ্ছে যে টিভি দেখার চেয়ে বরং ডিভিডি দেখেন। ডিভিডিতে আপনি পুনরায় রিপিট করে করে দেখতে পাচ্ছেন। এখন তো হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমরা মোবাইল ডিভাইসে ইউটিউব দেখতে পাচ্ছি, নেটফ্লিক্স অর লাইক ভিডিও স্টোরড ওয়েবসাইটস থেকে খুব সহজেই আমরা যে কোনো ভিডিও দেখতে পাচ্ছি। তো আপনি যখন আপনার পছন্দের লেকচারগুলো দেখছেন তখন বারংবার রিপিট করে দেখার মতো ওয়ে আছে এরকম কোনো একটা জায়গা থেকে দেখেন। টিভিতে যেটা হয় যে আপনি অলরেডি একবার দেখে ফেলেছেন, সেটা হয়তো আপনি আরেকবার রিপিট করে দেখতে চাচ্ছেন, সেটা করতে পারছেন না, অলরেডি চ্যানেলে সেটা শো করে ফেলেছে। সো ইটস এ গুড আইডিয়া। যখন আপনি বারবার একটা ইনফরমেশনকে ক্যাচ করার জন্য দেখতে চাইবেন তখন আপনাকে অন্যান্য এরকম জায়গা থেকে ভিডিওগুলো দেখতে হবে যেখানে আপনি বারবার রিপিট করে ভিডিওটা দেখতে পারবেন। যদি ফার্স্ট টাইম আপনি ভিডিওটা মিসও করে থাকেন তাহলে সেটাকে আরেকবার দেখার জন্য একটা স্কোপ পাবেন। টিপ নাম্বার 23, এখানে টিপ নাম্বার 22 এর রেশ ধরেই বলা হচ্ছে যে watching TV only gives you the chance to hear something correctly first time. This is better for high-level students. It can be great practice for speaking to native English speakers so you don't have to ask them to repeat themselves. একটু ডিফারেন্টলি বলা হচ্ছে যে যদি আপনি টিভি দেখেন সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো ওয়ে হতেই পারে। আপনি যখন হাই লেভেল স্টুডেন্ট হবেন তখন শুধুমাত্র টেলিভিশন দেখাটা হচ্ছে আপনাকে একটা সুযোগ দিবে যে আপনি কোনো একটা কিছু প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন এবং হচ্ছে কোনো কিছু জাস্ট একবারের জন্যই দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে হাই লেভেল স্টুডেন্টের জন্য অনেক ভালো। নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কথা বলার জন্য কিন্তু এটা ভালো একটা প্র্যাকটিস, এই কারণে যে তখন তাদেরকে বারবার বিষয়গুলোকে রিপিট করার জন্য জিজ্ঞেস করতে হবে না, তখন আপনি একবার শুনেই বুঝতে পারবেন যে তারা কি বলতে চাচ্ছে। সো ভিডিওস দেখবেন এমন কোনো সোর্স থেকে যেখানে রিপিট হয়, আর টেলিভিশন দেখা যাবে না বিষয়টা এমন না, টেলিভিশন দেখবেন আবার অন্যান্য সোর্স থেকে ভিডিও দেখবেন না বিষয়টা এমনও না। জাস্ট এখানে এটা এক্সপ্লেন করা হয়েছে যে টেলিভিশনটা হচ্ছে এক্সপার্ট স্টুডেন্টসদের জন্য হেল্পফুল, কারণ তাদেরকে হচ্ছে বারবার রিপিট করে ভিডিও দেখতেও হচ্ছে না। এক্সপার্ট স্টুডেন্টসদের যেটা করতে হয় যে বারবার রিপিট করে তাদেরকে কোনো ভিডিও দেখতেও হয় না, তারা ফার্স্ট টাইম দেখে বুঝতে পারে যে সেখানে কি বলা হচ্ছে। এই জন্য হচ্ছে টিভি দেখাটা তাদের জন্য অনেক ইফেক্টিভ। বাট যারা হচ্ছে একটু লোয়ার গ্রেডের স্টুডেন্টস, যাদের লেভেলটা একটু লো ইন ইংলিশ লার্নিং, তাদের জন্য ভালো আইডিয়া হবে to watch videos from sources where you can repeat. Alright, the next rule, 24. Read graded readers. These books are especially written for your level. Read a whole novel. You can do it. You'll feel great afterwards. এই টিপটিতে বলা হয়েছে বিভিন্ন শ্রেণীর জন্য, বিভিন্ন লেভেলের জন্য বই বাছাই করা হয়, ঠিক ওইরকম গ্রেডেড বইগুলো থেকে আপনি পড়েন। এই বইগুলো বিশেষভাবে লেখা হয়েছে আপনার লেভেলের জন্য, আপনার শ্রেণীর জন্য, আপনার পর্যায়ের জন্য। সম্পূর্ণ একটা উপন্যাস পড়েন এবং এটা আপনি করতে পারবেন এবং তখন হচ্ছে আপনি অনেক ভালো অনুভব করবেন। নাও টিপ নাম্বার 25. Children's books have easier words and are a good alternative to graded readers. ইংরেজি শেখার জন্য বাচ্চাদের বইগুলো পড়া যেতে পারে, কারণ বাচ্চাদের বইগুলো অনেক ইন্টারেস্টিং হয়। বেশ কয়েকটা বইয়ের নাম উল্লেখ করা যেতে পারে যেগুলো অনেক ইন্টারেস্টিং, যেগুলো আমি পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এর মধ্যে একটা হচ্ছে যে হোয়ার দ্য ওয়াইল্ড থিংস আর, তারপর হচ্ছে যে ইফ ইউ গিভ এ মাউস এ কুকি, আরও একটা পড়েছিলাম যে জার্নি টু দ্য রিভার সি। এছাড়াও যেমন আরও কয়েকটা আছে, মিলিয়ন্স, ম্যাটিলডা, ওয়ান্স, দ্য স্টোরি অফ ট্রেসি বিকার, স্কেলিগ, আর্টেমিস ফাউল, এগুলো অনেক পপুলার। এছাড়াও অনেক 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 বই আছে যেগুলো লাইক বাচ্চাদের জন্য লেখা, বাট দিস আর রিয়েলি ইন্টারেস্টিং, ফ্যান্টাস্টিক। দ্য ওয়ার্ডস আর রিয়েলি ইজিয়ার। এই ওয়ার্ডগুলো খুব ইজি টু ক্যাপচার, এই ওয়ার্ডগুলো খুব সহজেই ধরা যায়, বোঝা যায়, তাই এই বইগুলো পড়তে অনেক ইন্টারেস্টিং লাগে। সো বাচ্চাদের বইগুলো পড়াটা হচ্ছে গ্রেডেড রিডারের যে বিষয়টা বলেছিলাম সেটার একটা ভালো অল্টারনেটিভ। সো টিপ নাম্বার 26. এই টিপটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নিউজ পেপার্স আর এ গুড প্লেস টু ফাইন্ড প্যাসিভ কনস্ট্রাক্টস. Read through an article and see if you can find the passive sentences. ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং যে নিউজ পেপার হচ্ছে সবচেয়ে ভালো একটা জায়গা যেখানে প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, যেখানে হচ্ছে যে কথাগুলো এমনভাবে বলা হয় যে কথাগুলোতে সাবজেক্টের ব্যবহারটা সরাসরিভাবে থাকে না, অর্থাৎ কোনো একটা কাজ সাবজেক্ট করছে, সরাসরিভাবে করছে, সেটা ওইভাবে এক্সপ্লেন হয়তো করা হয় না সবসময় সব জায়গায় সব সেন্টেন্সে, বাট যেভাবে বাক্যগুলোকে কনস্ট্রাক্ট করা হয়, বিল্ড করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ফরম্যাটে। কোনো একটা কাজকে করিয়ে নেওয়া হচ্ছে সাবজেক্টের দ্বারা, ঠিক এইভাবে হচ্ছে বাক্যগুলোকে কনস্ট্রাক্ট করা হয়। সো খুব চমৎকার একটা ওয়ে টু এক্সপ্রেস আইডিয়াস, টু আন্ডারস্ট্যান্ড আইডিয়াস অ্যান্ড টু লার্ন. So if you really want to find some passive sentences,
definitely you can take a look at newspapers. So let's take a look at tip number 27. Tip number 27 এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে read for the general meaning first. Don't worry about understanding every word, then go back and look up new words. যখন আপনি পড়বেন তখন হচ্ছে আপনি কখনোই উদ্বিগ্ন হবেন না, চিন্তিত কিংবা বিষণ্ণ হবেন না। নতুন নতুন শব্দ, প্রত্যেকটা শব্দ শেখার ব্যাপারে যেটা করবেন যে আপনি যখন ফাইন্ড আউট করে ফেলবেন যতগুলো ওয়ার্ড অলরেডি পড়েছেন, যে ওয়ার্ডগুলো আপনি বুঝতে পারছেন না সেগুলো আপনি আইডেন্টিফাই করে রাখেন, মার্ক করে রাখেন। পরে হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে আপনি ডিকশনারি থেকে লুক আউট করে, সার্চ করে, ফাইন্ড আউট করে, অথবা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিকশনারি হতে পারে, ওর লাইক আপনি গুগলে সার্চ করে সেটার elaborated explanation সেখান থেকে দেখে নিতে পারেন। So this is really going to be a good thing for you when you are trying to read something, and absolutely যখন আপনি একটা কন্টিনিউয়াস ফ্লোতে থাকবেন ঠিক ওই মুহূর্তে প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে চেষ্টা করার জন্য যখন আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে, যখন আপনি অন্য কোনো সোর্স থেকে ওয়ার্ডগুলোর মিনিং বোঝার জন্য বারবার হচ্ছে শিফট করবেন আপনার অ্যাটেনশন, তখন কিন্তু লাইক ওই আর্টিকেলটা পড়ার যে একটা ইন্টারেস্ট সেটা থাকবে না। সেই আর্টিকেলটা পড়ে ওটার যে বেনিফিট সেটা আপনার পেতে অনেক সময় লেগে যাবে। সো যেটা করবেন যে আপনি আর্টিকেলটা পড়ে যান, কিছু ওয়ার্ড আপনি বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক, সেগুলো আপনি মার্ক করে রাখেন, পরে সেগুলো দেখে রিলেট করার চেষ্টা করবেন যে আসলে আর্টিকেলে কী বলেছিল। সো লেটস টেক এ লুক এট টিপ নাম্বার 28 নাম্বার টিপে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফর এ ওয়ার্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইন এ সেন্টেন্স, লুক এট দ্য আদার ওয়ার্ডস অ্যারাউন্ড ইট, দে উইল গিভ ইউ এ হিন্ট, ট্রাই টু গেস দ্য মিনিং ফ্রম দ্য কনটেক্সট। যেটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা ওয়ার্ডের মিনিং বুঝবেন না কোনো একটা সেন্টেন্সে, তখন হচ্ছে ওই ওয়ার্ডের আশেপাশে অনেক ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আপনি দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন ওই ওয়ার্ডগুলো দিয়ে কী বোঝাতে চাইছে, ওয়ার্ডগুলো দিয়ে কী বোঝাচ্ছে সেটা বুঝতে চেষ্টা করবেন। যখন আপনি কোনো একটা ওয়ার্ড বুঝবেন না কোনো একটা সেন্টেন্সে যেটা ব্যবহার করা হয়েছে, তখন আশেপাশে অন্যান্য ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করবেন এবং বুঝতে চেষ্টা করবেন সেই ওয়ার্ডগুলো দিয়ে কী বোঝাতে চাচ্ছে, এবং তারা হচ্ছে আপনাকে একটা হিন্ট দিবে, একটা ক্লু দিবে, একটা ধারণা দিবে, এবং সেই কনটেক্সট থেকে, কনটেক্সটকে গেস করে, মানে কনটেক্সটকে অনুমান করে সেই ধারণা থেকে আপনি ওই ওয়ার্ডটা কি বলতে চাচ্ছে সেটার একটা মিনিং খুঁজে নিতে পারবেন। অলরাইট, নাও tip number 29. What does it tell us? It actually advises us to learn root words. They will help you guess the meaning of words. For example, scribe is equal right, mean is equal small. এটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা যখন যে কোনো ওয়ার্ডের রুট ওয়ার্ড অর্থাৎ মেন শব্দটা অথবা মূল শব্দটাকে শিখে ফেলবো, সেটা দিয়ে তৈরি হওয়া অন্যান্য অনেক শব্দ তখন আমরা সেই ওয়ার্ডগুলোর মিনিং বুঝতে পারবো। ফর এক্সাম্পল, স্ক্রাইব দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত রাইট, অর্থাৎ মূল শব্দটা হচ্ছে লেখা, সেটার একটা তৈরিকৃত শব্দ বা নতুন কোনো শব্দ স্ক্রাইব হতে পারে। স্মল হচ্ছে মেন শব্দ বা মূল শব্দ, সেটা থেকে মিন শব্দটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে এই মিন শব্দটা স্মলকে ইন্ডিকেট করছে। ঠিক এইভাবে হচ্ছে যখন আমরা রুট ওয়ার্ডসগুলো পড়ে ফেলবো, তখন ওই রুট ওয়ার্ডসগুলো দিয়ে সাফিক্স কিংবা প্রিফিক্স যে ওয়ার্ডগুলো তৈরি হবে, তখন ওই ওয়ার্ডগুলোর মিনিং আমরা বুঝতে পারবো। সো দিস ইজ দ্য লাস্ট টিপ অফ দিস ভিডিও, অ্যান্ড দিস ইজ টিপ নাম্বার 30. When you learn a new word, think of all its other forms. জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এখানে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে বিউটিফুল। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটি হচ্ছে নাউন, এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বিউটিফুল্লি। ঠিক একই রকমভাবে আরও একটা ওয়ার্ডের এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সাকসিড। সাকসিডের অনেকগুলো ফর্ম আছে। সাকসিড হচ্ছে ভার্ব, সাকসেস হচ্ছে নাউন, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। তো বাক্যে বিভিন্নভাবে এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। যেহেতু একটা শব্দেরই অন্য অনেকগুলো ফর্ম থাকতে পারে, সেই সবগুলো ফর্ম যদি আমরা শিখে ফেলি সেটা আমাদের জন্য অনেক অনেক ভালো হবে। তো সোফার যতগুলো টিপস নিয়ে আলোচনা করেছি, এই সবগুলো টিপস আপনাদের কাজে আসবে এমনটা নাও হতে পারে, আবার কোনো টিপসই আপনাদের কাজে লাগবে না এমনটা নাও হতে পারে। বাট আমি আশা করি এই টিপসগুলো থেকে অনেকগুলো সিস্টেম, অনেকগুলো পলিসি, অনেকগুলো স্ট্র্যাটেজি, কলাকৌশল সম্পর্কে আপনারা অবগত হতে পেরেছেন, এবং এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের ইংলিশ লার্নিং অ্যাবিলিটিকে ডেভেলপ করবেন, এবং আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কিভাবে আপনাদের ইংলিশ লার্নিংটা ডেভেলপড হচ্ছে, সেটা সম্পর্কে টোটালি আপনার একটা ধারণা তৈরি হবে। সো এই জন্য মূলত আমাদের এই টিপসগুলো জানা। মোট কথা হচ্ছে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আপনারা ইংরেজি শেখার জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।